আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। গত রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির একটা এক্স পোস্টের পর পুরো মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বে একটা বড় ধরনের ঢেউ খেলে গেছে। আরাগচির একটা পোস্ট পুরো বিশ্বে ব্যাপক পরিমাণে ধাক্কা দিয়েছে। পোস্টটা ছিল যে আমরা হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছি, লেবাননের যুদ্ধবিরতির কারণে হরমুজ প্রণালী আমরা উন্মুক্ত করে দিলাম এবং এই হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার মাধ্যমে বিনা বাধা সব বাণিজ্যিক জাহাজ এখান থেকে যাবে। জাস্ট এতটুকু পোস্ট। এরপরে এটার উপরে আমেরিকার রাষ্ট্রপতির পোস্ট, এটার উপরে আরো বিভিন্ন ধরনের পোস্ট, সারা বিশ্বের খবর, হরমুজ প্রণালী উন্মুক্ত হয়ে গেছে, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছে, যুদ্ধবিরতি, যুদ্ধ শেষ হয়ে গেছে, এরকম কিছু অনেক আলোচনা। কিন্তু যেই বিষয়টা খুব কম সামনে এসেছে সেটা হচ্ছে আরাগচির এই বক্তব্যের পরপরই বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এটাকে ব্যর্থ ভাষায়, কড়া ভাষায় এটার বিরোধিতা করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সাথে বা গার্ডের সাথে সম্পৃক্ত সবচেয়ে বড় এবং ইসলামিক বিপ্লবী গার্ডের একেবারে কাছের যে মিডিয়াটা সেটা হচ্ছে তাসনিম মিডিয়া, তাসনিম নিউজ। এই তাসনিম নিউজ আরাগচির এই টুইটের পরপরই একেবারে জাস্ট কয়েক মিনিট পরই তাসনিম নিউজ বিশাল এক পোস্ট করেছে। পোস্টটা তাসনিম নিউজ কোনো নামে করে নাই। তাসনিম নিউজ সরাসরি সে জাস্ট হচ্ছে পোস্টটা করছে। সে বলছে যে আরাগচির এই খুব খারাপ এবং অসম্পূর্ণ, অস্পষ্ট এই টুইটটা বড় ধরনের একটা অসন্তোষ তৈরি করেছে ইরানের মানুষের মধ্যে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল তার এই টুইটগুলোকে আরো বেশি কন্ট্রোল করে তারপরে হচ্ছে আরো বেশি ক্লারিফাই করে ছাপানো, এবং তিনি এই হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার যে কথাগুলো বলেছেন এই কথাগুলো সঠিক না। তার মনে করা উচিত যে তিনি ইংরেজিতে যতই টুইট মারেন তার এই টুইটগুলো ইরানের জনগণও ফলো করে, শুধুমাত্র বিদেশিরাই ফলো করে না। সুতরাং তার এই টুইটগুলোতে আরো বেশি সচেতন হওয়া দরকার, আরো বেশি ইরানের জনগণের পক্ষে বোঝা যাবে, তাদের পক্ষে হবে, এরকম ভাবে করা দরকার। যদি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিল এবং সুপ্রিম লিডারের পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং হস্তক্ষেপ করা উচিত। কে বলেছে? বলছে হচ্ছে তাসনিম নিউজ। তাসনিম নিউজকে, তাসনিম নিউজ হচ্ছে আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র। ঠিক এর পরপরই আস্তে আস্তে বিপ্লবী গার্ডের পক্ষ থেকে আরাগচির এই কথার বিপরীত কিছু বক্তব্য আসে। পরবর্তীতে অবশ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তিনি কিছুটা এই বিষয়ে খোলাসা করেন যে আরাগচি আসলে যেটা বলেছে যে হ্যাঁ হরমুজ প্রণালী উন্মুক্ত, কিন্তু শত্রু জাহাজের জন্য উন্মুক্ত না, তারপরে হচ্ছে ইসের জন্য উন্মুক্ত না, কি বলে এটাকে, যুদ্ধ জাহাজের জন্য উন্মুক্ত না, এবং এখান থেকে কন্ট্রোল ছাড়া কোনো জাহাজ যেতে পারবে না। মানে হচ্ছে আগের যে ব্যাপারটা ছিল, আমি সকালে এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আরাগচি এই বিষয়ে কোনো ধরনের এখনো পর্যন্ত ব্যাখ্যা বা বিশ্লেষণমূলক কিছু লেখেন নাই। পরবর্তীতে এই যে আরাগচি লিখছেন না, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই একটা বিবৃতি আসছে, ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বারবার এই বিষয়ে হচ্ছে মিডিয়াতে নাম বেনামে অনেক সোর্স থেকে বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এই ব্যাপারে বিবৃতি দেওয়া হচ্ছে যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ। তারপরে হচ্ছে শেষ পর্যন্ত বিপ্লবী গার্ড একটা বক্তব্য দিয়েছে আজকে যে আমেরিকা যেহেতু হরমুজ প্রণালী উন্মুক্ত করে নাই, সুতরাং আমরা হরমুজ প্রণালীকে আবার বন্ধ করলাম। এরকম একটা, মানে হরমুজ প্রণালী আসলে বন্ধ ছিল, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরও হরমুজ প্রণালী বিপ্লবী গার্ড উন্মুক্ত করে নাই, কিন্তু বিপ্লবী গার্ড তার জায়গায় থাকার কারণে এই কথাটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে আসছে। তাতেও হয়নি। তারপরে হচ্ছে ইরানের
সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা আল খামেনেইর একটা বক্তব্য নিয়ে এসেছে ইরানি গণমাধ্যম আজকে সন্ধ্যায়। সেটাতে বলা হয়েছে যে ইরানের এই হরমুজ প্রণালী বন্ধ এবং ইরানের যুদ্ধ নিয়ে ইরানের বিপ্লবী গার্ড সর্বসতর্ক অবস্থায় আছে, কোনোভাবেই কাউকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না এবং এর বিপ্লবী গার্ডের বাইরে কারো কথার কোনো ভ্যালু নেই, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। এবং ইরানের জনগণকে কোনো বিষয়ে বিভ্রান্ত না হতে বলছেন। ইরানের জনগণের স্বার্থে, ইরানের রাষ্ট্রীয় স্বার্থে, জাতীয় স্বার্থে ইরানের বিপ্লবী গার্ড কাজ করবে। এই সব কথাগুলো এরকম একটা বার্তা দেয় যে আরাকচি অর্থাৎ ইরানের ডিপ্লোম্যাটিক ফ্রন্ট আর হচ্ছে সামরিক ফ্রন্টের মধ্যে এই যুদ্ধবিরতি নিয়ে কিছুটা মতপার্থক্য আছে, কিছুটা না অনেকটাই আছে। এবং এই মতপার্থক্য যেন ইরানের জনগণের সামনে না আসে সেটার জন্য বিপ্লবী গার্ড সর্বোচ্চ চেষ্টা করছে। এজন্য ট্রাম্প মাঝে মাঝে বলে যে এখন আমাদের সামনে এমন কিছু লোক আছে যারা নেগোশিয়েট করছে এবং যারা হচ্ছে আগের থেকে অনেক বেশি উদারশীল। উদারশীল বলতে বিপ্লবী গার্ডের যে হচ্ছে কড়া ভূমিকা বা কট্টর ভূমিকা, কট্টর অবস্থান সেখানে তারা নাই। এজন্য দেখবেন যে শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রীকেই এখানে আলোচনার জন্য পাঠাচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী আছেন কিন্তু নেতৃত্বে থাকছে স্পিকার। কেন? কারণ স্পিকারকে মনে করা হচ্ছে যে সে এই বিপ্লবী গার্ডের পক্ষে আরো বেশি সোচ্চার থাকবে। এখন এই জায়গাটা কোথায় কত দূরে নিয়ে যাবে? তাসনিম নিউজ এরপরে এই আরাকচির বক্তব্য নিয়ে অনেকগুলো এক্সপ্লানেশন নিয়ে আসছে, কিন্তু সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আরাকচির এত খারাপ এবং এত ভুল, এত কি বলে, এত জঘন্য একটা টুইট। তাদের কথা ছিল এটা যে আরাকচির এত খারাপ, এত ভুল, এত জঘন্য একটা টুইট। এখন এই যে শব্দগুলো ব্যবহার, তাদের আক্রোশটা, তাদের ক্ষোভটা আরাকচির উপরে প্রকাশ করছে। এখন দেখা যাক এই ঘটনাতে শেষ পর্যন্ত আরাকচি বা এই বিপ্লবী গার্ডের মধ্যে এই সমস্যা শেষ পর্যন্ত কত দ্রুত সমাধান হয়। এখন এটা একদিকে গেল, অন্যদিকে হচ্ছে ট্রাম্প এখন ঘুমিয়ে আছে, হয়তো কিছুক্ষণ পরে সে ঘুম থেকে উঠবে বা উঠেও যেতে পারে। সে ঘুম থেকে উঠে নতুন করে টুইট মারা শুরু করবে। অলরেডি সে ঘুম থেকে উঠে নতুন করে টুইট মারা শুরু করবে। তার টুইটে আবার নতুন নতুন জিনিস চলে আসবে এবং সেখানে হয়তো আবার আজকে এই যুদ্ধ নিয়ে নতুন কিছু বলতে পারে। আজকে সকাল 9টায়, তো 9টায় ঘুম থেকে উঠি সে প্রেস ব্রিফিং শুরু করছে। যাই হোক, আমরা লাইভ শেষ করতে করতে তার প্রেস ব্রিফিং হয়তো চলবে, আমরা তার প্রেস ব্রিফিং থেকে খুব বেশি দিতে পারবো না। কিন্তু যে জিনিসটা এখন দিতে পারবো সেটা হচ্ছে ইসরায়েল লেবাননকে নিয়ে গাজা ভূখণ্ডের মতো কিছু কাজ করে যাচ্ছে। ইসরায়েল আজকে ঘোষণা দিয়েছে যে আমি এর আগে গাজা ভূখণ্ডে যেরকম হলুদ লাইন টেনেছিলাম, যে গাজার মানুষকে এক জায়গায় নিয়ে এসে তারপরে বাকি জায়গাতে হলুদ লাইন টানছি, এবং ওই হলুদ লাইন ছিল হচ্ছে কাঁটাতারের বেড়া ধরেন, যে এই কাঁটাতারের বেড়া না হয়তোবা, কিন্তু হলুদ লাইন টেনে দিয়েছি যে এই হলুদ লাইনের বাইরে তুমি আসবে না। এখন ধরেন আপনি, আমি, আমরা বাইরে থেকে ফলো করি, মিডিয়া দেখি, ম্যাপ বুঝি, মানচিত্র দেখি, মানচিত্রের দাগগুলো দেখি, সেগুলোকে বিশ্লেষণ করি, সেগুলো বুঝি। গাজা ভূখণ্ডে যেই লোকগুলো ফিল্ডে আছে, অর্থাৎ যারা মাঠে তাঁবুতে, যারা জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, যারা এক টুকরো খাবার পাওয়ার জন্য দৌড়াচ্ছে, যারা এক ফোঁটা মিষ্টি পানি, খাবার পানি পাওয়ার জন্য দৌড়াচ্ছে, যারা সন্তানের একটা ট্যাবলেট পাওয়ার জন্য দৌড়াচ্ছে, চিন্তা করতে পারেন সেই দৌড়ানোটা কেমন? মরুভূমিতে একটা বাচ্চা ছেলে যদি পানির পিপাসায় ছটফট করে, সেই পানির পিপাসায় ছটফট করা বাচ্চাকে কোলে নিয়ে মা কি দৌড়ায়,
ঠিক সেই রকম একটা পরিস্থিতি। পানি পাওয়ার জন্য কি দৌড়ান দৌড়ায় মা, যেটার উদাহরণ হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের মা হাজরা, এই কি বলে, এই সাফা মারোয়ার মাঝখানে যুদ্ধ। কেন এটা হচ্ছে আল্লাহর কাছে এত প্রিয় ছিল? কারণ এমন ভালোবাসা সন্তানের প্রতি এবং এমন প্রত্যাশা। যাই হোক, এটার উদাহরণ দিচ্ছি এই জন্য যে গাজা ভূখণ্ডের মানুষগুলো হচ্ছে, সাধারণ মানুষগুলো এরকম একটা পরিস্থিতি, সে আপনার আমার মতো সাধারণ কোনো অবস্থায় নাই। আপনি চিন্তা করতে পারেন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস তেল নিয়ে একটু সংকট, পুরো দেশের মানুষের মাথা নষ্ট যে আমরা কি হব, ভাই আমাদের নিয়ে কথা বলেন, ভাই আমাদের নিয়ে কথা বলেন, বাদ দেন ওই সমস্ত যুদ্ধ, আমরা বাঁচবো কিনা। আর সেখানে মাথার উপরে বোমার পর বোমা পড়ছে, এলাকার পর এলাকা মানে গুড়িয়ে যাচ্ছে। সেইখানে একটা সন্তানকে বাঁচানোর জন্য, এক ফোঁটা পানির জন্য দৌড়াচ্ছে যেই মা, সেই মা কিভাবে ইসরায়েলের এই মানচিত্রটা মনে রাখবে, মানচিত্রটা বুঝবে যে হ্যাঁ আমি এই দাগটা পার হয়ে আর ওই পাশে যাইতে পারবো না। আর সে যদি ওই দাগটা পার হয়, ইসরায়েল তাকে গুলি করবে। আমার বাড়িতে ঢুকে আমাকে একেবারে ঘরের মধ্যে ঢুকে ঘরের চারপাশে দাগ দিয়ে দিয়েছেন যে এর বাইরে তুমি বেরোইতে পারবে না, যদি বেরো আমি গুলি করব। এখন ইসরায়েল বলছে সে নাকি গাজা ভূখণ্ডে এই হলুদ দাগ, হলুদ লাইন দিয়ে সফল হয়েছে। সেই সফলতা এখন সে লেবাননে প্রয়োগ করছে। লেবাননের, দক্ষিণ লেবাননে এরকম বিশাল একটা এরিয়া ধরে সে হলুদ লাইন দিয়ে দিয়েছে যে এই লেবাননের মানুষ তোমরা যত যাই করো এই দাগের মধ্যে আসবে না, আসলে আমি গুলি করব। ওই যে লেবাননে একটা যুদ্ধবিরতি হলো না, যেটার উপায়ে আরাকচি হচ্ছে বললো যে লেবাননে যুদ্ধবিরতি হয়েছে, আমরা হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছি। এই হচ্ছে সেই যুদ্ধবিরতি, এই হচ্ছে সেই যুদ্ধবিরতি। আজকে লেবাননে আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের উপর আক্রমণ হয়েছে, সেখানে ফ্রান্সের একজন সৈন্য নিহত হয়েছে। এখন এই আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের উপরে কে আক্রমণ করেছে? আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের উপরে কে আক্রমণ করেছে, এটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। ফ্রান্স বলছে আমরা এটার ব্যাপকভাবে তদন্ত করব এবং এটার বিরুদ্ধে যা যা করা দরকার সবকিছু করব। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করবেন কিনা সেটা পুরোপুরি যদিও তার উপরে নির্ভরশীল, কিন্তু এই যুদ্ধ নিয়ে এখনো পর্যন্ত আসলে যদি সহজ কথায় বলি, এক পাও সামনে আগায় নাই কেউ। যুদ্ধ বন্ধ করতে হবে স্যার, কোনো উপায় নেই ট্রাম্পের, এটা ঠিক, কিন্তু এক পাও কেউ সামনে আগায় নাই। কয়েকটা যুদ্ধ জাহাজ, কয়েকটা তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে বের হয়েছে, এটাই জাস্ট এটাই। এরপরে আবার আজকে ইরানের পক্ষ থেকে 2টো স্পিডবোট, গানবোট, দ্রুত চলা গানবোট, এই গানবোট দিয়ে 2টো জাহাজের উপর আক্রমণ করা হয়েছে। সেই 2টো জাহাজে আক্রমণ করার পরে সেই 2টো জাহাজে হয়তো জাহাজের ডকে আগুন লাগে এবং পরবর্তীতে আক্রমণকারীরা সেখান থেকে ফেরত যায়। জাহাজ দুটো কোন দেশের এটা নিয়ে ধোঁয়াশা আছে, কেউ কেউ বলছে ভারতীয় জাহাজ, কেউ কেউ বলছে অন্য দেশের জাহাজ, কিন্তু 2টো জাহাজে আক্রমণ হয়েছে। কেন হয়েছে আক্রমণ দুটো? কারণ হচ্ছে এই যে হরমুজ প্রণালী গতকাল থেকে এই যে উন্মুক্ত করা না করা নিয়ে যে ধোঁয়াশা, এই ধোঁয়াশার মধ্যে এই জাহাজগুলো যে হরমুজ প্রণালী উন্মুক্ত, আমি পার হয়ে যাব, যে কোনো ভাবে হোক পার হয়ে যাব, এই ধোঁয়াশার মধ্যে এই মুহূর্তে আক্রমণ করবে না কেউ। মিসাইল আক্রমণ চলতেছে না, মাইনগুলো হচ্ছে খুলে ফেলা হয়েছে, এটা হচ্ছে ট্রাম্পের কথা যে মাইনগুলো সরিয়ে ফেলা হয়েছে, সুতরাং আমি চলে যাই। ইরান তার এই স্পিডবোট দিয়ে আক্রমণ করেছে এদের উপরে। এখন যদিও বলা হচ্ছে ইরান আক্রমণ করেছে, এখন ইরান আক্রমণ করেছে নাকি অন্য কেউ আক্রমণ করেছে সেটা এই মুহূর্তে হয়তো বলা কঠিন। যদি ইরানের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট আসে যে হ্যাঁ আমরা আক্রমণ করেছি, তাহলে হয়তো বোঝা যাবে যে ইরান এটা করেছে হরমুজ প্রণালীকে বন্ধ রাখার জন্য, কিন্তু এই জিনিস ঘটছে। এজন্য এই হরমুজ প্রণালী নিয়ে যে কথাবার্তাগুলো চলতেছে, প্রত্যেকটা কথা হচ্ছে আপনার কমপক্ষে 6 ঘন্টা অপেক্ষা করে তারপরে হচ্ছে ওটার ফাইনাল ইয়াতে আসতে হবে। এখন এই জায়গাতে
ইরান এই যে হরমুজ প্রণালীতে যে ঘটনাটা ঘটছে, হরমুজ প্রণালী সরানো না সরানো নিয়ে, এটা নিয়ে এখন ইরানের মধ্যে একটা কি বলে অদৃশ্য মতবিরোধ তৈরি হয়েছে। এই মতবিরোধে হয়তো বা আমেরিকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আরো বেশি কাজ করবে। এটা বন্ধ কিনা, খোলা কিনা, কে বন্ধ রাখতে চাচ্ছে, কে খোলা রাখতে চাচ্ছে, কে এটা খোলার পক্ষে কথা বলছে, কে বন্ধের পক্ষে কথা বলছে, তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে এই নিয়ে হচ্ছে সন্দেহ, তারপরে হচ্ছে এই সন্দেহটাকে তীব্র করা, এগুলো নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো সিরিয়াসলি কাজ করবে। আর এই গোয়েন্দা সংস্থাগুলোর কাজে বিভিন্ন বিদেশের গোয়েন্দা সংস্থাগুলো এগুলোতে সিরিয়াসলি কাজ করবে, এটা নতুন না। আর আমেরিকাতে তো এমনিতেই দ্বন্দ্ব আছে, ট্রাম্প এক কথা বলছে, ট্রাম্পের সরকারের মধ্য থেকে আরো কিছু ভিন্ন কথা বেরোচ্ছে, ট্রাম্প এক কথা বলছে, নেতানিয়াহু অন্য কথা বলছে। এখানে এখন সবচাইতে দেখার বিষয় হচ্ছে ট্রাম্প বলছে যে আমি নেতানিয়াহুকে লেবাননে আক্রমণ থেকে বিরত রেখেছি এবং তাকে সরাসরি আদেশ করেছি যে লেবাননে তুমি আক্রমণ করতে পারবে না। এটা নেতানিয়াহুর মতো এত সিরিয়াসলি এগো সম্পন্ন একটা লোকের জন্য বিশাল একটা ধাক্কা। নেতানিয়াহু এই ধাক্কা বেশি দিন হচ্ছে সহ্য করে থাকবে না। সে নিজেকে ট্রাম্প থেকে আলাদা, ট্রাম্পের অর্ডার মানে না, বরং ট্রাম্পকে সে চালায়, এরকম কিছু সে দেখাতে চাইবে এবং এটার জন্য সে লেবাননে আবার আক্রমণ করবে। বড় ধরনের আক্রমণ, মানে বড় ধরনের বলতে হচ্ছে সিরিয়াস আক্রমণ অল্প সময়ের জন্য করবে, করার পরে বলবে যে আমি যেরকম ইচ্ছে লেবাননে সেরকম করব। এবং তখন আবার গিয়ে দেখা যাবে যে ট্রাম্প বলবে যে হ্যাঁ ঠিকই তো আছে, সে তো এই আক্রমণটা করতেই পারে, এটা তো করা তার অধিকার আছে, আমি আসলে তাকে নিষেধ করেছিলাম, কিন্তু যেহেতু লেবানন থেকে এরকম একটা আক্রমণ হয়েছে সুতরাং সে এই আক্রমণটা করছে, আমার কাছ থেকে অনুমতি নেই। এখন এটা হচ্ছে দেখার বিষয় যে এই ট্রাম্প যে বলছে আমি হচ্ছে নেতানিয়াহুর লাগাম টেনে ধরছি, কতটা সম্ভব, কতটা বাস্তব, সেটা দেখার বিষয়। এখন এই হরমুজ প্রণালী বন্ধ করা, ট্যাঙ্কে আক্রমণ করা, তারপরে হচ্ছে এই ইরানের বিপ্লবী গার্ডের এখানে সামনে আসা, এই সব কিছু কি আমেরিকার সাথে যে একটা চুক্তি হওয়ার কথা, সোমবারের মধ্যে একটা আলোচনা হওয়ার কথা, সেটার জন্য নাকি সিরিয়াসলি এই যুদ্ধ ভাঙার জন্য? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন যে আমি এবং আমার বিপ্লবী গার্ড যুদ্ধ আরো বড় করে সর্বাত্মক একটা যুদ্ধ হিসাবে এটাকে পরিচালনা করার জন্য আমরা প্রস্তুত। আজকে বলেছেন যে ইরানের বিপ্লবী গার্ড পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে যুদ্ধ করার জন্য। এখন এটা আমেরিকাও বলে, এটা ইসরায়েলও বলে যে আমরা আমার সেনাবাহিনীকে বলছি তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমার সেনাবাহিনীকে বলছি তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকা আবার কিছু সৈন্য পাঠায় এখানে প্রস্তুত হওয়া। ইরান তো প্রস্তুতি যুদ্ধের জন্য, কিন্তু গতকালের এই হরমুজ প্রণালী নিয়ে বক্তব্যের পর আজকে যখন ইরানের ধর্মীয় নেতা মুজতাবা খামেনাই বলে যে আমার বিপ্লবী গার্ড হচ্ছে তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, তখন এখানে এটাকে সিরিয়াস একটা থ্রেড হিসেবে নিতে হবে। এই থ্রেডটা কোন জায়গায় যাবে? এই থ্রেডটা যাবে হচ্ছে এই যে যুদ্ধবিরতির যে সময়টা শেষ হয়ে যাচ্ছে সেই জায়গাতে। আরেকটা হচ্ছে আগামী সোমবার পাকিস্তানে একটা বৈঠক হওয়ার কথা উভয় পক্ষের। এই বৈঠকগুলো নিয়ে আলোচনা করে কে? আলোচনা করে মূলত ডিপ্লোম্যাটরা। পাকিস্তানের সেনাপ্রধান ইরান সফর করে গেলেন। ইরানের মোটামুটি যতগুলো ফার্কলি ফ্রন্ট আছে, ফ্রন্ট বলি না বলি, ইরানের যতগুলো সরকারি এবং বিপ্লবী গার্ডের সংস্থা আছে, ধরেন বিপ্লবী গার্ডের প্রধান খাতামুল আম্বিয়ার হেডকোয়ার্টার, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে হচ্ছে এই প্রেসিডেন্ট, এরপরে পার্লামেন্ট স্পিকার, এই সবার সাথে সে দেখা করছে ভিন্ন ভিন্নভাবে, দেখা করে আমেরিকায় গিয়েছে। এখন পাকিস্তান বলছে সে সোমবারে উভয় পক্ষকে আবার টেবিলে বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমেরিকার পক্ষ থেকেও বলা হচ্ছে যে আমরা সোমবারে আলোচনায় বসবো, কিন্তু আজকে বিপ্লবী গার্ড ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখনো পর্যন্ত
ওই সোমবারের আলোচনার জন্য প্রস্তুত না। সোমবার আলোচনায় যাবে কি যাবে না সেটার জন্য তারা এখনো প্রস্তুত না, বিপ্লবী গার্ড বলছে। এখন এই যে সোমবার আলোচনায় যাবে কি যাবে না তারা প্রস্তুত না, এই কথার কিছুক্ষণ পরে এসেছে যে বিপ্লবী গার্ড আলোচনায় এই পরিস্থিতিতে বসতে চায় না, কারণ হচ্ছে ওই আলোচনা ভেঙে যাওয়ার পরে তেমন কোনো অগ্রগতি হয় নাই। অথচ গতকাল রাতের যে বক্তব্য আরাকচির, যে আমরা হরমুজ প্রণালী খুলে দিলাম, ট্রাম্প আবার হচ্ছে সেই টুইটটাকে কি বলে মেনশন করে থ্যাঙ্কস জানালো, অনেক কিছু করলো, সেখান থেকে এখন জাস্ট হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে অনেক দূরে চলে আসলো। এজন্য এখানে আমি বারবার একটা কথা বলি যে আপনি প্রেডিক্ট করতে পারবেন না, প্রেডিক্ট করা অনেক কঠিন। আপনি কোন জায়গা থেকে কি প্রেডিক্ট করবেন? কানাডা, ফ্রান্স, ব্রিটেন এরা বলছে যে আমরা গালফ কান্ট্রিগুলোকে নিয়ে নতুন একটা সিস্টেম দাঁড় করাতে চাই, তাদের পাশে আছি, আমরা সবসময় তাদের পাশে থাকব এবং এই হরমুজ প্রণালীকে উন্মুক্ত করার জন্য মানে যতটা সম্ভব আমরা কাজ করব। এখন হরমুজ প্রণালী উন্মুক্ত হবে কিনা, বিপ্লবী গার্ড এই ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে, আপনাদেরকে একটা প্রশ্ন রেখে আজকে ভিডিওটা শেষ করি। ইরানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে কে? ইরানের সরকার অর্থাৎ প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, এরা নাকি বিপ্লবী গার্ড অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা? ইরানকে বর্তমানে চালায় কে? বর্তমান যে সরকার বলতে আমরা যেটা বুঝি, মন্ত্রী পরিষদ, প্রেসিডেন্ট, এরা নাকি বিপ্লবী গার্ড এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা? ইরানে এই যে 50 দিন ধরে ইন্টারনেট নাই, ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে কেন? ইরানের মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছে না। সেখানে বিভিন্ন ধরনের বক্তব্য আছে যে জিপিএস সিস্টেম ওপেন থাকলে, ইন্টারনেট ওপেন থাকলে জিপিএস সিস্টেম ওপেন থাকে এবং মানুষের যোগাযোগ এবং তথ্য সব হচ্ছে ইসরায়েল পেয়ে যায়, এটা আছে। আরেকটা হচ্ছে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভটাকে দমিয়ে রাখতে। আছে না মানুষের ক্ষোভ সরকারের বিরুদ্ধে? ইরানের মধ্যেই, সরকারের মধ্যেই তো 2-3টা গ্রুপ আছে। একটা হচ্ছে যে না ঠিক আছে, যা হয় হোক, এই পরমাণু টরমাণু দিয়ে আমরা কি করবো, আমরা আমেরিকার সাথে একটা সমঝোতায় এসে তারপরে হচ্ছে স্বাভাবিকভাবে বেঁচে চলি। আর একটা কথা হচ্ছে যে না, আমরা কিসের কি, বেঁচে থাকলে বাঁচবো, মারা গেলে হচ্ছে সিংহের মতো মরবো, এই আমেরিকার কাছে মাথা নত করবো কিসের জন্য, যা চালাই যুদ্ধ। তো এই যে 2-3টা ধরনের পক্ষ, আরেকটা পক্ষ হচ্ছে তারা পুরোপুরি হচ্ছে এই সরকার মরকার, এই ইসলাম বিপ্লব এগুলো আমি মানি না, বাদ দাও এগুলো। এখন এই যুদ্ধের সময় এদের মধ্যে যে মানে পার্থক্যটা, এটা আরো অনেক বাড়ার সম্ভাবনা, যে কারণে এখন ইরানে ইন্টারনেটটাকে বন্ধ করার এটা একটা কারণ। এই পরিস্থিতি কতদিন চলবে? ইরান অর্থনৈতিকভাবে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদেরকে এই নৌ অবরোধ দিয়ে অর্থনীতিকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করছো, আমাদের অর্থনীতি ওরকম ভাবে ধ্বংস হওয়ার কিছু না, ইরানে কেউ নৌ অবরোধ দিতে পারবে না, জীবনও দিতে পারবে না, এটা হচ্ছে ইরানের কথা। আর ট্রাম্পের কথা হচ্ছে আমি নৌ অবরোধ দিয়ে ইরানের অর্থনীতি ধ্বংস করে দিছি, ওরা এখন আমার কাছে আসছে হচ্ছে মানে চাইতে, কি বলে যে ভাই তুই আমার হচ্ছে কোনো মতে বাঁচা, এরকম একটা পরিস্থিতি। আর ইরানের পক্ষ থেকে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে শেষ পর্যন্ত এই আরাকচির বিষয়ে, যে ইরানের জনগণকে আমরা আহ্বান জানাই যে মিডিয়ার কথাগুলোকে, মিডিয়া ফাইট যেটা, মিডিয়া ওয়ার যেটা, মিডিয়া যুদ্ধ যেটা, এই মিডিয়া যুদ্ধে মিডিয়াতে বিভিন্ন ধরনের বক্তব্য আসে, সেই বক্তব্যগুলোকে মিডিয়া যুদ্ধ হিসেবে নেওয়া দরকার, সেই বক্তব্যগুলোকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। এখন বুঝেন আপনি কোনটাকে সিরিয়াসলি নেবেন, কোনটাকে হচ্ছে সঠিকভাবে নেবেন। এখানে রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।